এসএসসি 26-27 ব্যাচের বাচ্চারা এবং ইন ফিউচার যারা ভিডিওটা দেখবা তোমাদের সবাইকে সালাম জানাচ্ছি। আজ থেকে তোমরা নিয়মিত আমার ক্লাস পাবা এবং ক্লাস 9-10 এর আজকে ফার্স্ট ক্লাস নিচ্ছি। আজ আমি কবিতা দিয়ে শুরু করব। প্রথমে আস্তে আস্তে সব কবিতাগুলো শেষ করবো, এরপর গল্পগুলো শেষ করবো, এরপর ইনশাল্লাহ সহপাঠের যেসব আছে সবগুলো শেষ করার ট্রাই করবো ইনশাল্লাহ আমি। সো দেখো আজকে আমাদের সিলেবাস যে কবিতাটা আছে সেটার নাম কি? কপোতাক্ষ নদ। ঠিক আছে, সো কপোতাক্ষ নদটা পড়ানোর আগে আচ্ছা আমি একটা তোমাদেরকে একটু ডিসক্লেমার দেই। আমার ক্লাসগুলো তোমরা জাস্ট কনসেপ্ট পাবা না, ধরো যে জাস্ট কবিতাটা কি বলেছে সেটা না, তোমরা আমার ক্লাস একটু ইন ডিটেইলস জানতে পারবা, এক্সট্রা কিছু জিনিসপত্র নিয়ে জানতে পারবা যেগুলো ইন ফিউচার তোমাকে হেল্প করবে। ওকে, সো প্রথমে দেখো কপোতাক্ষ নদ। হ্যাঁ, তোমাদের মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন আসতেই পারে যে ভাই আসলে নদ কি আর নদী কি। সো এই নদ নদী নিয়ে যেটা সবচেয়ে বড় মিসকনসেপশন, বাংলাদেশে 90% টিচারও যেটা ভুল পড়ায় সেটা কি, তারা বলে যেটা হচ্ছে নদী সেটা কি, তার উপনদী শাখা নদী আছে, মানে যেটা মা হতে পারে সেটা নদী। ঠিক আছে, আর পরে কি নদ মানে কি যার বাচ্চা কাচ্চা হয় না। কিন্তু আমরা কি জানি, আমরা জানি যে ব্রহ্মপুত্র নদের থেকে কিন্তু যমুনা নদীটা তৈরি হয়েছে, তার মানে কি ব্রহ্মপুত্র নদ হয়েও তার তো বাচ্চা হয়ে গেছে, তাই না? তাহলে তো ব্যত্যয় ঘটলো। আসলে এমন না। তাহলে দেখো আমরা একটু নদ আর নদী যদি পার্থক্যটা একটু দেখি, তোমাদেরকে যদি একটু বুঝাই আমি। দেখো নদ আর হচ্ছে নদী, হ্যাঁ, এই নদ আর নদীর মধ্যে পার্থক্যটা সম্পূর্ণ ব্যাকরণগত। সম্পূর্ণ কি, সম্পূর্ণ পার্থক্যটা কি? ব্যাকরণগত। ব্যাকরণগত কি? আচ্ছা, তোমাদেরকে আমার এই ব্যাকরণগত পার্থক্যটা বোঝানোর আগে একটা জিনিস বুঝাইতে হবে, সেটা কি কারান্ত। কারান্ত ওয়ার্ডটা নিয়ে তোমাদের বুঝতে হবে। কারান্ত, ঠিক আছে, কারান্ত। ওকে, কারান্ত কি তাহলে? কার কারান্ত, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি সেটা কি হবে? কার প্লাস অন্ত। কার প্লাস অন্ত। এখন হচ্ছে কার কি, তোমরা আশা করি 9-10 এর বইয়ে পাবা একটা জিনিস ইন ফিউচার, সেটা হচ্ছে কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আমরা বলি না অকার, আকার, অকার তো নয় আসলে, সরি, আকার, ইকার, ইকার, উকার, উকার, রিকার, একার, ঐকার। বাংলা বর্ণমালায় কিন্তু টোটাল 11টা স্বরবর্ণের মধ্যে 10টা কার আছে। এই কার, কারগুলা প্লাস অন্ত মানে কি? শেষ। অন্ত মানে কি? শেষ। তাহলে কি কারান্ত মানে কি বলো তাহলে তোমরা? মানে শেষে যে কারটা থাকবে, শেষে একটা শব্দের শেষে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ থাকবে, সেটাকে আমরা বলি কি? কারান্ত। সো কারান্ত জিনিসটা তোমরা ধরতে পেরেছো। সো এখন নদ নদীর পার্থক্যটা হচ্ছে কি, দেখো যে অকারান্ত বা উকারান্ত যদি শব্দ থাকে, একটা শব্দ যদি অকারান্ত বা উকারান্ত থাকে তাহলে সেগুলো হয় কি? নদ। ঠিক আছে, আর যদি কোন শব্দগুলা তোমার ইকারান্ত, ইকারান্ত, ঠিক আছে, এইসব থাকে সেটাকে আমরা কি বলি? নদী বলি। তাহলে আসলে আমরা একটু ডিফারেন্সটা দেখি এখন। নদ নদী কোনগুলা, যেমন তুমি কোনগুলা নদী চিনো, যেমন ধরো তুমি নদী হিসেবে চিনো কি? তারপর ধরো যে আকারান্ত, তুমি চিনো কি? পদ্মা। পদ্মা একটা নদী। তারপর ধরো ভাগীরথী, ইকারান্ত দিয়ে। ভাগীরথী নদী তুমি নাম শুনেছো, তুমি তিস্তা শুনেছো, সুরমা শুনেছো, যমুনা শুনেছো। ঠিক আছে, এই যে এগুলো কি? ইকারান্ত বা ইকারান্ত বা আকারান্ত, এগুলো থাকলে কি হবে? শেষে নদী হবে সেগুলা। আর অকারান্ত আর উকারান্ত জিনিসটা কি? যেমন ধরো কপোতাক্ষ, অ শেষে কিন্তু একটা অ আছে। কপোতাক্ষ নদ, তারপর কি কুমার নদ, তারপর কি সিন্ধু নদ। ঠিক আছে, এইগুলোকে আমরা কি বলি? নদী বলি, নদ বলি আর নদী বলি। ওকে, সো কবিতার শুরুতে আমি একটু জাস্ট জিনিসটা আলোচনা করলাম। সো আশা করি তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, সো আসো আমরা দেরি না করে ক্লাসের মেইন আলোচনা যাই। সেটা হচ্ছে কপোতাক্ষ নদ। এটা কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। সো আমাদের কবিতাটা পড়ার আগে আগে আমাদের কবিকে নিয়ে একটু বুঝতে হবে খুব ভালো মতো। আমাদের কবির কনসেপ্টটা জানা খুবই জরুরি। ঠিক আছে, আসলে মাইকেল মধুসূদন দত্ত আসলে কবি পরিচিতির মাধ্যমে আমরা সেটা জেনে নিই। তিনি 1824 সালে জন্মগ্রহণ করেছেন। কোথায়? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। কোথায় জন্মগ্রহণ করেছেন? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তিনি স্কুল জীবনের শেষে ভর্তি হয়েছিলেন কি? কলকাতার হিন্দু কলেজে। এই কলেজে পড়াশোনার টাইমেই তার ইংরেজি সাহিত্যের প্রতি খুব একটা ঝোঁক হয়ে যায়। ঠিক আছে, তার ইংরেজি সাহিত্যের প্রতি খুব বেশি একটা ভালোবাসা জন্মায়। সো এরপরে তিনি কিন্তু 1842 সালে তিনি কিন্তু খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে যান। কেন? যাতে তিনি ইংরেজি সাহিত্য রচনার জন্য আরো বেশি সুবিধা পায়, যাতে সে ইউরোপে গিয়ে সেটেল হইতে পারে ইজিলি। ঠিক আছে, সেটা ছিল তার মেইন প্ল্যান। এবং তার নামের শুরুতে কি যুক্ত হয়? মাইকেল নামটা যুক্ত হয়।
ওকে, তার ছিল কি আসলে ওয়েস্টার্ন যে লাইফটা বা পাশ্চাত্য জীবন, যে ইউরোপিয়ান জীবনটা, সেটার প্রতি তার খুবই আগ্রহ ছিল এবং ইংরেজি সাহিত্যের প্রতিও তার খুব আগ্রহ ছিল। তার প্রথম যৌবন ইচ্ছা ছিল ফেমাস একজন কবি হবে, কিন্তু আসলে ভাগ্যের যে পরিহাসটা সেটা, বা আসলে তার গুড লাকি বলবো নাকি আসলে কি বলবো জানি না, সেটার মাধ্যমে কিন্তু তিনি কিন্তু আলটিমেটলি ইংরেজি সাহিত্য রচনায় খুব বেশি ফেমাস হইতে পারে নাই। তিনি যে সেই না হইতে পারার কষ্টটা, সেটা থেকে যে বাংলা সাহিত্যটা রচনা করেছেন, সেটার মাধ্যমে কিন্তু তিনি খুবই ফেমাস হয়েছেন। এবং বাংলা সাহিত্যের প্রথম, হ্যাঁ, বাংলা সাহিত্যে প্রথম সনেট তিনি রচনা করেছেন। তারপর বাংলা সাহিত্যের একদম প্রথম এবং সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, সেটা আমরা এখানে পাবো একটু পরে। এই যে তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য, সেটা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম এবং অনেকে বলে একমাত্র সার্থক মহাকাব্য, সেটা তিনি রচনা করেছেন। ঠিক আছে, এগুলো একটু পড়বা তোমরা। তারপর অন্যান্য কাব্যগ্রন্থ, যে তিলোত্তম সম্ভব কাব্য, তারপর হচ্ছে বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি, এগুলো একটু পড়বা। আর তার একটা নাটক আছে, যে ফেমাস নাটকগুলা, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, এই যে তিনটা নাম আছে, এগুলা কিন্তু তোমার এমসিকিউতে দিয়ে দিবে। ঠিক আছে, কিভাবে দিবে? ধরো এখানে তো তিনটা নাম আছে, যেখানে তিনটা জিনিস থাকবে সবসময় সেগুলো মুখস্থ করবে খুব ভালো মতো। কেন? এখানে অন্য একটা অপশন দিয়ে এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন করা খুবই ইজি। ওকে, তারপর দেখো এখানে তার প্রহসন আছে। ওকে, তার প্রহসন আছে কি, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এগুলো একটু মুখস্থ করবা। তারপর বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তন কিন্তু তিনি করেছেন। ওকে, সো এইখানে আমরা মোটামুটি একটা মাইকেল মধুসূদন দত্তের একটা ডিটেলস দেখলাম। ওকে, সো এইটা তুমি একটু পড়ে নিবা। আর সবসময় ট্রাই করবা কি, একটা কবির কবিতা পড়ার আগে তুমি জাস্ট পরীক্ষার জন্য পড়বা না, যেহেতু তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ, এসএসসি 26 ব্যাচ আছো এবং 27 ব্যাচ আছো, তোমরা তো টাইম পাবা সামনে ইনশাল্লাহ। সো একটু বুঝে শুনে পড়ো, বাংলা সাহিত্যটাকে একটু ফিল করার ট্রাই করো, যত যাই হোক এটা তোমার মাদার টাং, তাই না? সো দেখো এখানে একটু ডিটেলসে পড়বা, কবিকে নিয়ে একটু ডিটেলসে জানতে পারবা, তাহলে খুব ভালো লাগবে আসলে, বুঝতে পারছো? তাহলে দেখো আরেকটা ছোট্ট জিনিস আলোচনা করি, সেটা খুবই ডাউট হয় সবার মধ্যে, সেটা হচ্ছে আসলে সনেট। হ্যাঁ, সনেটের জনক অনেক সময় বলা হয়, অনেকে হচ্ছে ভুলে বলে ফেলে যে সনেটের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আসলে না, সনেটের জনক হচ্ছে ইতালির পেট্রার্ক, ইতালির কবি পেট্রার্ক। সনেটের জনককে ইতালির কবি পেট্রার্ক। ওকে, সনেটের জনককে ইতালির কবি পেট্রার্ক। ওকে, আর বাংলা সাহিত্যে সনেট প্রথম এনেছেন কে? বাংলা সাহিত্যে প্রথম সনেট এনেছেন হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। আর সনেটের দুইটা ধারা আছে। আচ্ছা, আমাদের কবিতাটা পড়ানোর আগে তোমাকে একটু সনেট নিয়ে একটু আলোচনা করতে হবে, তাহলে বুঝতে পারবা না। দেখো সনেট মানে কি, সনেট হচ্ছে এক ধরনের চতুর্দশপদী কবিতা, চতুর্দশপদী কবিতা। ঠিক আছে, মানে কি? মানে হচ্ছে এই কবিতায় 14টা লাইন থাকবে। সনেটে 14টা লাইন থাকে, সনেটে 14টা লাইন থাকবে এবং প্রত্যেকটা লাইনে 14টা করে মাত্রা থাকবে। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই মাত্রা কি আসলে? দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো তুমি এখন বসে বসে প্রত্যেকটা দেখতে পারো, প্রত্যেকটাতে কিন্তু সেমই থাকবে। আর আরেকটা জিনিস তোমাদের এখানে আমি একটু বলি, সনেটের ক্ষেত্রে এই যে তুমি দেখতেছি আমরা কবিতাটা, হ্যাঁ, 14টা লাইন আছে, 14টা মাত্রা আছে, এই 14টা লাইনকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। ওকে, এই 14টা লাইনকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। এই যে প্রথম 8 লাইন, এই প্রথম 8 লাইনকে বলে অষ্টক। প্রথম 8 লাইনকে বলা হয় কি? অষ্টক, বা ইংলিশে বলে কি? অক্টেভ। প্রথম যে 8টা লাইন থাকে এটাকে বলে অষ্টক, ঠিক আছে, অক্টেভ বলে। এই যে প্রথম 8টা লাইন, এই 8টা লাইনে হচ্ছে ভাবের প্রবর্তনা করা হয়। মানে কি ভাবের প্রবর্তনা? ভাবের প্রবর্তনা তোমাকে একটু পরে বুঝাচ্ছি আমি। দেখো এই 8টা লাইনে কি করা হয়? ভাবের প্রবর্তনা, প্রবর্তনা। এই 8টা লাইনে কি বলা হয়? ভাবের প্রবর্তনা। আর আমাদের পরবর্তী যে 6টা লাইন আছে, এই 6টা লাইনে এসে কি হয়? ভাবের পরিণতি হয়। এখানে কি হয়? ভাবের পরিণতি। ওকে, এই 8টা লাইনে এসে কি হবে? এই 6টা লাইনে এসে কি হবে? ভাবের পরিণতি। আচ্ছা, এখন একটু বোঝাই আসলে ভাবের প্রবর্তনা কি আর ভাবের পরিণতি কি। আর এই যে ভাবের পরিণতি, এটাকে বলা হয় কি? ষষ্ঠক বা শতক। ঠিক আছে, তোমার বইয়ে হচ্ছে এখন দেখবা যে ষষ্ঠক বা শতক, এখন আর কি শতক লেখা, বাট এটা কি ষষ্ঠকও বলা হয়। ওকে, ষষ্ঠক বা শতক, এটা ইংলিশে বলে কি? সেস্টেড। ওকে, সো ভাবের প্রবর্তনা কি আমরা, আর ভাবের পরিণতি কি, সেটা হচ্ছে কবিতা যখন পড়াবো তখন বলবো।
আরো ভালো বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা দেখলাম। আর এই যে সনেটটা আছে, সনেট বা চতুর্দশপদী কবিতা, এইগুলোর কিন্তু একটা সিস্টেম আছে লেখার। যেমন ধরো এইখানে একটা সিস্টেম মেনটেন করা হয়, সেটা আমরা কবি পরিচিতিতে গিয়ে দেখবো। তার আগে একটু এই কবিতায় কি মেনটেন করা হয়েছে দেখো। এই যে লাইনগুলা, সতত হে নদ তুমি পর মোর মনে, এখানে নে আছে দেখো, এখানে হচ্ছে কি সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, লে নে লে নে লে নে লে লে নে। তাহলে আমরা যদি নেকে ক ধরি, লেকে যদি খ ধরি, এই যে আবার নেকে ক, খ, ক, খ, খ, ক। তারপর দেখো এখানে আর কি হে হবে দেখা যতদিন যাবে, বে তে বে তে বে তে। এখানে বেকে যদি আমরা গ ধরি, তেকে যদি ঘ ধরি, তাহলে গ ঘ, গ ঘ, গ এন্ড ঘ। এই যে দেখলা, ঠিক আছে? সো আমরা এখানে কি দেখতে পেলাম, ক খ ক খ, ক খ খ ক, গ ঘ গ ঘ গ ঘ। ঠিক আছে, এইটা আমাদের একটা সিস্টেম সনেট লেখার। ঠিক আছে, আশা করি এইটুকু পর্যন্ত তোমরা সনেট জিনিসটাকে খুব ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমরা ইন ডিটেইলস কবিতাটাকে আলোচনা করব। দেখো ইনশাল্লাহ এই কবিতা তোমার এবার আজকে পড়ার পর এখন আর কখনোই কোনো প্রবলেম হবে না। ওকে, দেখো সতত হে নদ তুমি পর মোর মনে। দেখো তোমাকে কিন্তু আগেই বলেছি আমি, কবি কিন্তু তখন ফ্রান্সের ভার্সাই নগরীতে ছিল। তিনি কি করেছিলেন, তিনি ইংরেজি সাহিত্য রচনা করতে চেয়েছিলেন, বাংলা সাহিত্য তিনি রচনা করতে চাননি। তো তিনি সেই যে ফ্রাস্ট্রেশনটা, সেই যে কষ্টটা, সেটা নিয়ে যে তিনি ফ্রান্সে চলে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি কষ্ট থেকে কবিতাটা লিখেছেন। ওকে, সেখানে লেখার পরে দেখো সতত, সতত মানে কি সর্বদা, সতত মানে কি সর্বদা, সব সময়, অলওয়েজ। ঠিক আছে, সর্বদা, সর্বদা হেনদ, হেনদ সবসময় তোমাকে আমার মনে পড়ে, তুমি সবসময় আমার মনে আছো। সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত মানে কি সর্বদা, তোমার কথা ভাবি এ বিরলে, বিরলে মানে কি নিরিবিলিতে। সবসময় কবি নিরিবিলিতে সেই নদের কথাই ভাবতে থাকে। ঠিক আছে, সবসময় কি করতেছে কবি, নিরিবিলিতে ভাবতেছে তার কথা। দেখো নিরিবিলিতে, আচ্ছা ওকে। তারপর দেখো সতত যেমতি লোক নিশার স্বপনে, যেমতি মানে যেভাবে বা যেমন, যেমন করে, ওকে, বা যেভাবে। এখানে দেখো সতত যেমতি লোক নিশার স্বপনে, মানে সতত মানে সর্বদা মানুষ যেভাবে রাতের মানে যে ঘুমের সময়কার যে তোমার স্বপ্নের মধ্যে শোনে মায়া মন্ত্রধ্বনি, যেমন মানুষ তোমার ঘুমের মধ্যে মায়া মন্ত্রধ্বনি শুনে, যেমন আমরা ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখি না, অনেক কিছু সেটা পসিবল না, আমরা কিন্তু এরকম স্বপ্ন দেখি। তব কলকলে জোড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। দেখো এখানে কলকলে বলতে কি নদীর যে সাউন্ডটা, মানে নদীর যে বয়ে যাওয়ার যে সাউন্ডটা, শব্দটা, সেটাকে বোঝাচ্ছে। তব কলকলে জোড়াই আমি এ কান ভ্রান্তির ছলনে, মানে মানুষ যেমন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বিভিন্ন জিনিসপত্র যেগুলো পসিবল না, আমি তেমনি আমার ভ্রান্তির ছলনে ভুলে বা আমি হচ্ছে নিজে নিজেই আমি এই কপোতাক্ষ নদের যে ইয়েটা, মানে কপোতাক্ষ নদের যে সাউন্ডটা, সেটা আমি শুনতে পাই, আমি নিজে নিজে নিজেকে একটা মিথ্যা আশ্বাস দিই। ঠিক আছে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দেখো চমৎকার একটা লাইন বাংলা সাহিত্যে এই লাইনটা, আমি শিওর তুমি এই লাইনটা অনেক পরিচিত লাগতেছে। আমি বলে দেই, তুমি সারাংশ সারমর্ম আছে না, এইসব জায়গায় কিন্তু এটা পেয়েছো। তারপর তুমি হচ্ছে বিভিন্ন জায়গায় যে উদ্দীপক ব্যবহার করা হয় অন্যান্য কবিতার সাথে মিলিয়ে, সেখানে কিন্তু পেয়েছো। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। মানে এখানে বলতেছে যে আমি বহু দেশে অনেক নদী দেখিয়াছি। সে কি ফ্রান্সে গিয়েছে, ফ্রান্সে অনেক নদী আছে, সিন নদী আছে, ঠিক আছে। তো সেখানে গিয়ে তিনি অনেক কিছু দেখলেন, কিন্তু আসলে এই যে স্নেহের তৃষ্ণাটা, দেখো সিন নদী, সিন নদী কবির কি মন ভরবে, কবির কি কি ভালো লাগবে। সে বঙ্গীয় দেশের, বাংলাদেশের যে কপোতাক্ষ নদ, সেই নদীর তীরে তিনি বড় হয়েছেন ছোটবেলা, সেখানে সাঁতার কেটেছেন, মাছ ধরেছেন, সেখানে সে বড় হয়েছেন, তার কি আর বাইরে কিছু ভালো লাগবে? এই জন্য এই কথা তিনি বলেছেন, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এখানে বলতেছে যে আমাদের নদীর যে স্রোতটা, এই নদীর স্রোতটাকে কবি কি মাতৃদুগ্ধের সাথে আখ্যা দিয়েছেন। যেমন মাতৃদুগ্ধ খেয়ে আমরা যেমন বড় হই না, বেড়ে উঠি না, তেমনি এইখানে এই কপোতাক্ষ নদীর পানির উপর ভিত্তি করে কি আশেপাশে জনপদ গড়ে উঠেছে, সেখানে কি মানুষ সাহায্য পাচ্ছে, গাছেরা পানি পাচ্ছে, সেজন্য তিনি কি তুলনা করেছেন কিসের সাথে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে, মানে জন্মভূমির স্তনে মানে কি আমাদের এই জন্মভূমির মধ্যে সে কি একটা মানে দুধ হিসেবে আর কি, মায়ের দুধ হিসেবে তুলনা করা হয়েছে। ওকে, তারপর দেখো আমরা যদি সামনে যাই, আর কি হে হবে দেখা
আচ্ছা, এখানে কি আছে না, কয় রস্যইকার আর কি, এই কয় রস্যইকার কি আর দীর্ঘইকার কি, এটা নিয়ে আর কোনো ভুল করবো না কখনো। আমি একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দেই, এটা তোমরা আসলে ভুল করো, এই জন্য আমি এটা পড়াচ্ছি। দেখো কি আর কির মধ্যে একটা বেসিক ডিফারেন্স তোমাকে আমি শিখিয়ে দিই, এটা কখনো ভুল করো না, ঠিক আছে? দেখো কি একটা, আর এটা হচ্ছে কি কয় দীর্ঘইকার কি কি। ওকে, আমরা নর্মালি ধরো একটা যখন প্রশ্ন করব, সেই প্রশ্নে যদি হ্যাঁ বা না দিয়ে উত্তর হয়, উত্তর যদি হ্যাঁ বা না দিয়ে হয়, সেটা হবে কি কয় রস্যইকার কি। তুমি কি ভাত খেয়েছো? তুমি কি আকাশ ভাইয়ার ক্লাসটা করেছো? আচ্ছা, তুমি কি আকাশ ভাইয়ার ক্লাসটা করেছো, সেটা কি, সেটা হচ্ছে এই কয় রস্যইকার কি। এটা উত্তর তুমি হ্যাঁ করো, হ্যাঁ আমি ক্লাসটা করেছি, না। এইখানে কয় দীর্ঘইকার কি, এটার উত্তর হবে বর্ণনামূলক। এটার উত্তর হবে কি বর্ণনামূলক, ঠিক আছে? মানে কি, তোমার একটা শব্দ বলতে হবে হ্যাঁ বা না ছাড়াও। কেমন শব্দ? আকাশ ভাইয়ার ক্লাসটা কি ভালো লেগেছে, আকাশ ভাইয়ার কি ক্লাস নাই, সেটা কি বাংলা ক্লাস নিয়েছে তোমাদের। হ্যাঁ, তুমি কি খেয়েছো, দীর্ঘইকার দিয়ে, আমি ভাত খেয়েছি। তুমি কি খেয়েছো, সেটা কি হবে, তুমি হ্যাঁ বা না, এরকম। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে আর কি হে হবে দেখা যতদিন যাবে। এখন কবি বলতেছে যে আমার কি আর কখনো দেখা হবে তোমার সাথে এতগুলা দিন যাওয়ার পরেও? প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ করো তুমি। দেখো এখানে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি। দেখো এখানে প্রজারূপে, প্রজারূপে মানে কি, দেখো প্রজারা যেমন রাজাকে কর দেয় না, যে কর, কর মানে কি ট্যাক্স। ওকে, ট্যাক্স বা রেভিনিউ। প্রজারা যেমন রাজাকে ট্যাক্স দেয়, তেমনি এই যে কপোতাক্ষ নদ, তোমরা সবাই জানো আলটিমেটলি সব নদী গিয়ে কি করে, সাগরে মিশে না, বঙ্গোপসাগরে গিয়ে মিশে না, বাংলাদেশের সব নদীগুলা। সো প্রজা যেমন রাজাকে ট্যাক্স দেয়, বলতেছে তুমি যেমন হচ্ছে যখন তুমি ট্যাক্স দিতে দিতে, বা তুমি যখন মানে যখন ট্যাক্স দিতে যাবা বঙ্গোপসাগরের কাছে, হ্যাঁ, তুমি যখন ট্যাক্স দিতে যাবা, সেটা বলতেছে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি, এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সখারিতে। মানে বলতেছে যে আমি একটা মিনতি করতেছি তোমাকে, এ মিনতি, আমি একটা মিনতি করতেছি, কি করতেছি, বঙ্গজনের কানে, মানে কি বাংলাদেশের মানুষের কানে কানে একটা জিনিস কে বলবা, শখে সখারিতে। মানে বলতেছে যে শখে সখারিতে, মানে কবি এখন নদীকে সখা বলতেছে, ফ্রেন্ড বলতেছে। আর প্লাস আমিও বাংলাদেশের ফ্রেন্ড, বাংলাদেশের মানুষের ফ্রেন্ড, এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এভাবে বলতেছে যে আমি কিন্তু প্রবাসে বসে আছি, ফ্রান্সে বসে আছি, কিন্তু আমি কিন্তু এখনো বাংলাকে মনে প্রাণে ধারণ করি, এবং তোমাকে আমি মনে করতেছি। বাংলাদেশের মানুষজনকে তুমি বলে দিও, যখন তুমি যেতে যেতে আস্তে আস্তে পার হতে হতে যখন তুমি ট্যাক্স দিতে যাবা বঙ্গোপসাগরকে, তখন তুমি মানুষকে বলে যেও যে হ্যাঁ আমি কিন্তু এখনো মনে রেখেছি বাংলাদেশকে। তো দেখো এই কবিতা, এই কবিতায় কিন্তু স্মৃতি কাতরতা, স্মৃতি কাতরতা প্লাস সবচেয়ে বেশি যে জিনিসটা ফুটে উঠেছে সেটা কি, দেশপ্রেম। চমৎকার ভাবে দেশপ্রেমের ব্যাপারটা ফুটে উঠেছে এই কবিতার মাধ্যমে। ওকে, সো দেখো আশা করি তোমরা বুঝতে পারলা। সো এখন আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমি ভাবের প্রবর্তনা আর ভাবের যে পরিণতিটা সেটা তোমাদেরকে বুঝাবো। সো তুমি এখানে দেখো, এখানে কিন্তু ভাবের প্রবর্তনা কি হইলো, প্রথম দিকে কবি কিন্তু প্রথমে তার যে অবস্থাটা, হ্যাঁ, তার যে সে যে মিস করতেছে, সে যে নদকে মিস করতেছে, ঠিক আছে, সেই ব্যাপারটা দেখাইলো লাইনগুলোর মাধ্যমে। দেখো এই যে, হ্যাঁ, তারপরে শেষ যে 6 লাইনটা, সেখানে এসে যে বললো, মানে সে কিছু যে জিনিস চাইলো আমাদের কাছে, তুমি যখন যাবা যেতে যেতে তুমি একটু বলে দিও বাংলাদেশের মানুষের কাছে আমি তাদেরকে খুব মিস করি। এন্ড সে কিন্তু একটা সংশয় প্রকাশ করেছে শেষে, যে সে কি আসলে দেখা করতে পারবে। সেখানে প্রবর্তনাটা কি, সে হচ্ছে প্রথমে দেখাইলো যে সে খুব বেশি মিস করতেছে, হ্যাঁ, কিন্তু শেষে গিয়ে কি দেখালো যে আসলে মিস করলেও আমাদের আর কি মিলন হবে কখনো, এই ব্যাপারটা তুলে ধরেছেন। ওকে, তারপর দেখো আমরা একটু কবিতার শব্দার্থ যেগুলো আছে আমি ইতিমধ্যে বলে দিয়েছি, যদিও সতত এখানে কি মানে কি সর্বদা বা সবসময়, অলওয়েজ। তারপর দেখো বিরলে মানে একান্ত নিরিবিলিতে, নিশাকি রাত্রি ভ্রান্তি ভুল, বাড়ি রূপ কর মানে কি প্রজা যেমন রাজাকে করবার রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপ বা রাজস্ব দিচ্ছে। চতুর্দশপদী কবিতা মানে কি সনেট, ইংরেজিতে সনেট, বাংলায় চতুর্দশপদী কবিতা, এটা বললাম। 14 চরণ সমন্বিত, ভাব সংহত সুনির্দিষ্ট। চতুর্দশপদী কবিতাগুলির প্রথম 8 চরণের মাধ্যমে কি বলেছি আমরা, অষ্টক বা অক্টেভ, হ্যাঁ, আর পরবর্তী 6 চরণকে আমরা কি বলেছি, ষষ্ঠক বা সেস্টেট। আর অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা, যেটা বললাম আমরা, আর ষষ্ঠকে
মূলত ভাবের পরিণতি থাকে। চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে। এর মধ্যে দেখো আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি ছিল, ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ। ওকে, আর এটা একটা চতুর্দশপদী কবিতা। ওকে, সো দেখো আমি কিন্তু কবিতা পড়ানোর মাঝেই তোমাকে সব ব্যাপারগুলো ক্লিয়ার করে দিয়েছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সৃজনশীল লেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি, পাঠ পরিচিতি। এটাকে তুমি 5 স্টার দিয়ে রাখবা প্রত্যেকটাতেই। পাঠ পরিচিতিটা মাস্ট, খুব ভালো মতো পড়বা। হ্যাঁ, কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে সংকলিত হয়েছে। ওকে, সো এটা একটু পড়বো ভালো মতো, ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। তোমাদেরকে একটা জিনিস আমি বলি, তোমাদের যে এমসিকিউ আসে বোর্ড পরীক্ষায়, এমসিকিউ গুলা কিন্তু এইখান থেকে একদম ডিরেক্ট লাইন তুলে দেয়, ঠিক আছে? আর অপশনস গুলো কিন্তু খুবই কানেক্টেড থাকে। সো এইটা তোমার একদম মুখস্থ থাকতে হবে। এই পাঠ পরিচিতিটা, কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং শৈশবে কিন্তু এখানে বড় হয়েছিলেন তিনি। যখন তিনি ফ্রান্সে বসবাস করছেন তখন তার জন্মভূমি শৈশব কৈশোরের যে বেদনা বিধু স্মৃতি তার মনে জাগিয়েছে। দেখো এই যে বেদনা বিধু স্মৃতি, তোমাকে অপশন আসতে পারে কোন ধরনের স্মৃতি, এগুলো কিন্তু আসে। ওকে, সো তিনি দূরে বসে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে তিনি কত নদী দেখেছেন, কিন্তু এই যে নদ, হ্যাঁ, যেটা মায়ের মতো তাকে স্নেহ ডোরে বেঁধে রেখেছে, এটা অন্য কেউ করতে পারছে না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদে দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার এই সবিনয় মিনতি বন্ধু ভাবে তাকে, তিনি নদের স্নেহ ডোরে তাকে যেমন স্মরণ করেন, তেমনি প্রেম ভাবে দেশের মানুষের প্রতি ভালোবাসাও কিন্তু তিনি তুলে ধরেছেন। ওকে, সো এই যে কবিতাটা আমরা পড়লাম আজকে, আশা করি তুমি এই কবিতার ক্লাসটা করলে, হ্যাঁ, তুমি হচ্ছে আর তোমার কোনো কিছু ক্লাস করতে হবে না, জাস্ট একবার রিভিশনটা দিয়ে ফেলবা। ওকে, তাই কিন্তু একদম ভালো মতো পড়তে পারবা। তাহলে তোমাদের 9, 10 এর জন্য আজকে আমি ফার্স্ট ক্লাস নেওয়া শুরু করলাম। ইনশাআল্লাহ তোমরা বাংলার জন্য আমার তৈরি একদম প্লে লিস্ট পাবা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই। সো আমার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর ইনশাআল্লাহ আমরা সিরিয়ালি তোমাদের শর্ট সিলেবাস বলো, ফুল সিলেবাস বলো, সব কবিতা ইনশাআল্লাহ পড়িয়ে ফেলবো। ওকে, সবাই ভালো থাকো, খুবই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।